আসসালামু আলাইকুম, স্বাগত বৈশাখী সংবাদে। আপনাদের সাথে আছি আমি তাইজিন রহমান এবং আমি রানা আব্দুল্লাহ। শুরুতেই জানিয়ে দিচ্ছি জনতা ব্যাংক সংবাদ শিরোনাম। আদালতের রায় অমান্য করে তত্ত্বাবধায়ক ব্যবস্থায় ফেরা সম্ভব নয় বললেন আইনমন্ত্রী। রাজনৈতিক অচলাবস্থা নিরসনে উদ্যোগ নিতে সরকারের প্রতি বিএনপির আহ্বান। 21 আগস্ট গ্রেনেড হামলার আগে হাওয়া ভবনে গিয়েছিলেন সাবেক এনএসআই প্রধান। বিস্ফোরণের পর জানতে চান শেখ হাসিনার অবস্থা, আদালতে বললেন কর্মকর্তা। আমিনবাজারে ছাত্র হত্যার ঘটনায় 60 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল। নিহত 6 ছাত্রকে ডাকাতির মামলা থেকে অব্যাহতি। পদ্মা সেতুর দুর্নীতি নিয়ে দুদকের মামলা পর্যালোচনা করছে বিশ্বব্যাংক। বিশেষজ্ঞ প্যানেলের প্রতিবেদনের পর অর্থায়নের সিদ্ধান্ত জানালেন কান্ট্রি ডিরেক্টর। এবং আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা। শুনছিলেন শিরোনাম। সংবাদে এছাড়াও থাকছে বাহরাইনে অগ্নিকাণ্ডে নিহতদের স্বজনদের আহাজারি থামছে না, মরদেহ আসবে 10 দিনের মধ্যে। এবার বিস্তারিত। আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেছেন, সর্বোচ্চ আদালতের রায় লঙ্ঘন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা সম্ভব নয়। মৃত্যুদণ্ডে দণ্ডিত বঙ্গবন্ধুর পলাতক 6 খুনিকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলেও জানান তিনি। সচিবালয়ের সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী কথা বলেন। শাহনাজ ইয়াসমিনের রিপোর্ট। সরকারের 4 বছর পূর্তি উপলক্ষে সচিবালয় আইনমন্ত্রীর ডাকা সংবাদ সম্মেলনে সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তিনি। তত্ত্বাবধায়ক ইস্যু নিয়ে বিরোধী দলের দাবি নাকচ করে আইনমন্ত্রী বলেন, যে আইন সংবিধানের সাথে সাংঘর্ষিক তা বাতিল হবেই, আর এ কারণেই ত্রয়োদশ সংশোধনী বাতিল হয়েছে। তাই আবারও তত্ত্বাবধায়ক সরকারে ফিরে যাওয়া সম্ভব নয়। যেহেতু আমাদের সর্বোচ্চ আদালত সংবিধানের সাথে সাংঘর্ষিক বলে ত্রয়োদশ সংশোধনী বাতিল করে দিয়েছে, সেই বাতিল জিনিসকে, যেটা সংবিধানের সাথে সাংঘর্ষিকভাবে বাতিল হলো, সাংঘর্ষিক বলে, সেটাকে সংবিধানে আর ফিরিয়ে নেওয়া সম্ভব না। এদিকে বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া রাশেদ চৌধুরী, নূর চৌধুরী, আব্দুর রশিদ, শরীফুল হক ডালিম, মোসলেউদ্দিন ও আব্দুল মাজেদকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলেও জানান আইনমন্ত্রী। এই 6 জনের মধ্যে নূর চৌধুরী কানাডায় এবং রাশেদ চৌধুরী যুক্তরাষ্ট্রে রয়েছে। আর বাকি 4 জনের অবস্থান নিশ্চিত করার চেষ্টা চালাচ্ছে স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র মন্ত্রণালয়। আইনমন্ত্রী বললেন, দেশে ফিরে এলেই তাদের ফাঁসির রায় কার্যকর হবে না, সুযোগ দেওয়া হবে আত্মপক্ষ সমর্থনের। আসলে পরে যে রায় কার্যকরী হবে তা না, তাদেরকে আরো সুযোগ দেওয়া হবে তাদের অবস্থা পরিষ্কার করে বলার জন্য। তা আমরা চেষ্টা করছি রাশেদ চৌধুরী এবং নূর চৌধুরীকে আনার ব্যবস্থা করা। বিভিন্ন মামলায় মৃত্যুদণ্ডে দণ্ডিত আসামিদের ক্ষমা করে দেওয়া প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি যে কাউকে ক্ষমা করে দিতে পারেন। সংবিধানই হবে রাষ্ট্রের সর্বোচ্চ আইন। শাহনাজ ইয়াসমিন, বৈশাখী নিউজ, ঢাকা। চলমান রাজনৈতিক সংকট নিরসনে বিরোধী দলের সাথে সংলাপ ও আলোচনার উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম। সরকার আলোচনায় না আসলে রাজপথে আন্দোলনের মধ্য দিয়ে বিরোধী দল দাবি আদায় করবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তরিকুল ইসলাম আহ্বান জানান। মাহমুদ শরীফের রিপোর্ট। 2 বছর বিদ্যুৎ খাতের জাতির উদ্দেশ্যে দেয়া প্রধানমন্ত্রীর ভাষণের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দলটি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম দাবি করেন, প্রধানমন্ত্রীর অসত্য ভাষণ দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। এ সময় দেশ চালাতে ব্যর্থতার দায় নিয়ে সরকারের পদত্যাগ দাবি করেন তিনি। প্রধানমন্ত্রীর বক্তৃতার এত অসত্য তথ্য দেওয়া হয়েছে, যা সবকিছুর জবাব দেওয়ার প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। আমরা বলতে চাই, মানুষের প্রতি সামান্য দরদ ও সহানুভূতি থাকলে প্রধানমন্ত্রীর উচিত ছিল সমস্ত ব্যর্থতা অত্যাচারের জন্য ক্ষমা চেয়ে ক্ষমতা থেকে সরে দাঁড়ানো। সংবাদ সম্মেলনে রাজনৈতিক সংকট নিরসনে বিরোধী দলের সাথে সংলাপ ও আলোচনার উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির এই নেতা। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলতে চাই, এখনো সময় আছে দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দুঃশাসনের অবসান ঘটাতে এবং দুর্যোগ গণ-অভ্যুত্থান রচনার জন্য সারা দেশ উন্মুখ হয়ে আছে। তেমন পরিস্থিতি এড়াতে অনতিবিলম্বে জাতীয় নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রবর্তনের উদ্দেশ্যে বিরোধী দলের সঙ্গে সংলাপ এবং আলোচনার উদ্যোগ নিন। এর আগে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভায় অংশ নেন বিএনপি নেতারা। মাহমুদ শরীফ, বৈশাখী নিউজ, ঢাকা।
আগামী নির্বাচন সুষ্ঠু করার উপায় খুঁজতে এদেশের রাজনৈতিক দলগুলোকেই ভূমিকা রাখতে হবে বলে মনে করেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা। পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার দীপু মনির সাথে সাক্ষাৎ শেষে বৈশাখী টেলিভিশনকে একথা জানান তিনি। মজিনা বলেন, যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশের গণতন্ত্র অব্যাহত থাকুক। তিনি আরও বলেন, জন কেরি পররাষ্ট্রমন্ত্রী হওয়ায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের ক্ষেত্রে ওয়াশিংটনের পররাষ্ট্রনীতির কোনো পরিবর্তন হবে না। America, like all of Bangladesh's friends, and it has so many friends, supports the strengthening of Bangladesh's democratic institutions. It's for Bangladesh to find a way. The major parties will find a way forward so that there can be free and fair and credible elections. 2004 সালের 21 আগস্ট গ্রেনেড হামলার কয়েকদিন আগে হাওয়া ভবনে গিয়েছিলেন এনএসআর সাবেক পরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুর রহিম। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1-এ দেয়া সাক্ষ্যে এই কথা জানান ওই সময়ে তাঁর সাথে কর্মরত এনএসআর সহকারী পরিচালক ইউসুফ হোসাইন। তিনি বলেছেন, ঢাকা সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালেই আব্দুর রহিম 12 থেকে 21 আগস্টের মধ্যে কোনো একদিন হাওয়া ভবনে যান। বিচারক শাহেদ নুরুদ্দিনের আদালতে 66তম সাক্ষী হিসেবে এসব কথা বলেন ইউসুফ। তিনি আরও জানান, ওয়াকিটকির মাধ্যমে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার খবর পেয়ে আব্দুর রহিমকে অবহিত করা হলে তিনি তার কাছে জানতে চান শেখ হাসিনা ঠিক আছেন কিনা। এ নিয়ে কাল পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। সাভারের আমিনবাজারে 6 ছাত্রকে পিটিয়ে হত্যার ঘটনায় 60 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে র্যাব। দুপুরে ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার শরীফুদ্দিন আহমেদ। এদিকে একই ঘটনায় পুলিশের দায়ের করা ডাকাতি মামলার চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে র্যাব। প্রতিবেদনে অভিযুক্ত আল আমিন ও নিহত 6 ছাত্রকে এই মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। 2011 সালের 18 জুলাই পবিত্র শবে বরাতের রাতে আমিনবাজারে 6 ছাত্রকে পিটিয়ে হত্যা করা হয়। বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর অ্যালেন গোল্ডস্টেইন বলেছেন, বিশ্বব্যাংকের বিশেষজ্ঞ প্যানেল পদ্মা সেতুর পরামর্শক নিয়োগে দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগে দুদকের দায়ের করা মামলা পর্যালোচনা করছে। তাদের পর্যালোচনার প্রতিবেদন হাতে পেলেই বিশ্বব্যাংক সহ পদ্মা সেতুতে অন্য দাতারা সিদ্ধান্ত নিতে পারবে। তবে কবে নাগাদ পর্যালোচনা শেষ হবে তা কেবল স্বতন্ত্র প্যানেলই বলতে পারে বলেও জানান তিনি। রাজধানীর একটি হোটেলে ফরেন ইনভেস্টার্স চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত মাসিক ভোজ সভায় একথা বলেন তিনি। We'll then have to decide what is the next step regarding the project. So I cannot answer any of your questions regarding, whether and when there would be some very firm decision about forward movement on the project itself. First, we need to see what the independent panel has to say, and I don't have any information on that yet. আগামীকাল 4 দিনের সরকারি সফরে রাশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক শেষে রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ ও অস্ত্র ক্রয়ের জন্য পৃথক 2টি ঋণ চুক্তি সই হবে। এছাড়াও 6টি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার দীপু মনি দুপুরের সংবাদ সম্মেলনে এসব কথা জানান। Agreement for state export credit for financing the preparatory works of Rupur nuclear power plant, সেটি একটি হবার কথা। Agreement for establishment of a nuclear energy information center in Dhaka, আরেকটি agreement for the state export credit for financing defense purchase। 6টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবার সম্ভাবনা রয়েছে। শীতে এখনও বিপর্যস্ত জনজীবন। সীমাহীন দুর্ভোগে পড়তে হচ্ছে প্রত্যন্ত অঞ্চলের মানুষকে। দেশের বিভিন্ন স্থানে হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। তবে শীতের তীব্রতা আস্তে আস্তে কমে আসছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। উত্তরাঞ্চলে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে 5.7 ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.5 ডিগ্রি সেলসিয়াস। আজকালের মধ্যেই ঘন কুয়াশা কেটে দেখা যেতে পারে শীতের স্বাভাবিক রূপ।
মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম জমায়েত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এর আগে বয়ান শুনতে প্রচণ্ড শীত উপেক্ষা করে ভোর থেকে মুসল্লিদের ঢল নামে তুরাগ তীরে। আখিরি মোনাজাতে অংশ নেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেত্রী। 18 জানুয়ারি শুরু হবে ইজতেমার দ্বিতীয় পর্ব। আরিফুল ইসলাম আরিফের তোলা ছবিতে আখিরি মোনাজাতে রিপোর্ট করছেন কামরান করিম, সাথে ছিলেন গাজীপুর প্রতিনিধি খায়রুল ইসলাম। বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতের দিন মুসল্লিদের ঢল ছাপিয়ে গেছে টঙ্গীর তুরাগ তীর। এই জনস্রোত এক পর্যায়ে পরিণত হয় জনসমুদ্রে। আমি যদি সেই মোনাজাতে লক্ষ লক্ষ মানুষের সাথে মিল হতে পারি, অন্যরকম অনুভূতি, আল্লাহর সান্নিধ্য পাওয়া যায়। আমি হজ করছি এবং 3 চিলা লাগাইছি, এবারে আবার এই ময়দানে আসছি। ফজরের নামাজের পর বাংলাদেশের মাওলানা জমির উদ্দিনের আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমার প্রথম পর্বের শেষ দিনটি। এর পরপরই আখিরি মোনাজাতে অংশ নিতে প্রস্তুতি নিতে থাকেন মুসল্লিরা। দুপুর 1টায় ভারতের প্রখ্যাত আলেম ও বিশ্ব তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বী মাওলানা জোবায়েরুল হাসান শুরু করেন আখিরি মোনাজাত। বঙ্গভবনের দরবার হল থেকে বিশ্ব ইজতেমার আখিরি মোনাজাতে অংশ নেন রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান। গণভবন থেকে মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং টঙ্গীর ইজতেমা ময়দানের পাশেই একটি ভবনে বসে মোনাজাতে অংশ নেন বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া। 18 মিনিটের মোনাজাতে ধনী গরিব, শিশু যুবা, বৃদ্ধ সবাই এক কাতারে। মা বাবার জন্য দোয়া করতে, সবার জন্য দোয়া করতে আসছি। লাখ লাখ মানুষের দোয়া নিয়ে যাচ্ছি। আল্লাহ সবাইকে ভালো রাখুক। ভালো 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 ভালো। মোনাজাত শেষে মুসল্লিরা ফিরে যেতে থাকেন নিজ নিজ গন্তব্যে। একসাথে এক কাতারে মানুষের এই স্রোতে ভেসে ওঠে আল্লাহু আল্লাহু জিকির আর ইজতেমায় অংশ নিতে পেরে সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা। আগামী 18 জানুয়ারি শুরু হবে তাবলিগ জামাত ইজতেমার দ্বিতীয় পর্ব। তুরাগ তীরের এই তাবলিগ থেকে তারা আরও একবার শিক্ষা নিলেন, মহান আল্লাহর কাছে দুহাত তুলে প্রার্থনা করলেন মুসলমানদের ভ্রাতৃত্ব আর সৌহার্দ্যকে আরও সুসংহত করার, এবং বিশ্ব শান্তির জন্য তারা আরও একবার দুহাত তুলে মহান আল্লাহর কাছে তারা প্রার্থনা করলেন। কামরান করিম, বৈশাখী নিউজ, টঙ্গীর তুরাগ তীর, গাজীপুর। এদিকে আখেরি মোনাজাত শেষে টঙ্গী, আশুলিয়া ও গাজীপুর চৌরাস্তা সহ আশপাশের এলাকা পরিণত হয় জনসমুদ্রে। রেল স্টেশন, ফ্লাইওভার কিংবা রাজপথ সর্বত্রই ছিল মানুষের উপচে পড়া ভিড়। এ সময় যানবাহন সংকটে ভোগান্তিতে পড়েন মুসল্লিরা। এরপরও আল্লাহ রাসূলের নির্দেশিত পথে নিজেদের শানিত করার প্রত্যয়ে বাড়ি ফেরেন তারা। জুয়েল, নূর ও শেখ জালালের তোলা ছবিতে আরও জানাচ্ছেন গোলাম মোর্শেদ। দিল্লির মাওলানা মোহাম্মদ জোবায়েরুল হাসানের মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো তবলিগ জামাতের সবচেয়ে বড় সমাবেশ বিশ্ব ইজতেমার 47তম আয়োজন। 3 দিন ইবাদত, বন্দেগী আর জিকির আসকারের পর ঘরমুখী লাখো মুসল্লি। ঘরমুখো মানুষের স্রোত ছড়িয়ে পড়ে টঙ্গী ও এর আশপাশের কয়েক মাইল জুড়ে। যানবাহন তো দূরের কথা, পায়ে হেঁটে ফেরাই দুষ্কর। তারপরও আখেরি মোনাজাতে অংশ নিতে পেরে খুশি ধর্মপ্রাণ মুসল্লিরা। দেশ পুরা মুসলমানের জন্য, আমার জন্য পুরা, মা বাবার জন্য পুরা, মুসলমানের জন্য দোয়া করতেছি। আল্লাহ এবং আল্লাহ রসুল কিভাবে বলছে চলতো ওইভাবে চলার জন্য, দুনিয়া এবং আখিরাতের জন্য আমাদের একান্ত প্রয়োজন। দিনের খাতিরেই আর কি বিশ্ব ইজতেমে আসা। যাবতীয় সায়দাবাদ যায় গাড়ি পাই নাই। মুসল্লিরা ট্রেনে কিছুটা জায়গা করতে সক্ষম হলেও সড়ক পথের চিত্র ছিল ভিন্ন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে বাসের দেখা না পেয়ে পরিবার পরিজন নিয়ে ভোগান্তিতে পড়েন অনেকে আবার ভ্যান কিংবা পিকআপে বেশি ভাড়ায় ফিরছেন। যারা কোনো কিছুরই ব্যবস্থা করতে পারেননি তাদের ভরসা একমাত্র পায়ে হাঁটা, যাদের সংখ্যাটাই বেশি। গাড়িগুলো পাওয়া যাচ্ছে না, অনেক জাম, তারপরে গাড়ি অনেক জামে পড়ে রয়েছে। গাড়ি পাচ্ছি না, আস্তে আস্তে যাবো, আল্লাহ যেভাবে গন্তব্যস্থানে পৌঁছা। এখন গুলিস্তান যাইতেছি, আমাদের বেনে 100 টাকা ভাড়া। আব্দুল্লাহপুরের থেকে 1000 টাকা সদরঘাট ভাড়া চাচ্ছে। তবে 3 দিনের কোরআন হাদিসের আলোকে পাওয়া শিক্ষা ব্যক্তি জীবনের পাশাপাশি সমাজ ও রাষ্ট্র জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন বিশ্ব ইজতেমায় যোগ দেয়া ধর্মপ্রাণ মুসল্লিরা। গোলাম মোর্শেদ, বৈশাখী নিউজ, ঢাকা। বাহরাইনে আগুনে পুড়ে মারা যাওয়া 11 বাংলাদেশির মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সাংবাদিকদের একথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার দীপু মনি। এদিকে প্রিয়জন হারানোর শোক আর ঋণের বোঝা কাঁধে নিয়ে দিশেহারা নিহতদের পরিবার। সাজেদা হকের রিপোর্ট। শুক্রবার বাহরাইনের রাজধানী মানামায় একটি ভবনে আগুনে পুড়ে মারা যায় 13 জন। এর মধ্যে 11 জনই বাংলাদেশি শ্রমিক, যারা ধার দেনা করে পাড়ি জমিয়েছিলেন বিদেশে স্বপ্ন পূরণের আশায়। কিন্তু ভয়াবহ আগুনে ছাই হয়ে গেছে তাদের সে স্বপ্ন।
আমনে বুবুরা কেন চাইতেন গেলেন না চিন্তা করিয়েন না আমা করে দোয়া করি দেন 6-7 লাখ টাকা ঋণ আছে আমরা সুদের উপরে গো। অগ্নিকাণ্ডে মারা যাওয়া 11 বাংলাদেশের মধ্যে 5 জনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে, 2 জনের বাড়ি চাঁদপুরের কচুয়ার নাউপুরা গ্রামে, এছাড়া চট্টগ্রামে বাড়ি 2 জনের। তাদের মৃত্যুর খবরে শোকস্তব্ধ স্বজন, সুহৃদ আর প্রতিবেশীরা। জায়গা জমি বিক্রি আর ধার দেনা করে একটু সচ্ছলতার আশায় বাহরাইনে পাড়ি জমানো এসব শ্রমিকের স্বজনদের দাবি, যত দ্রুত সম্ভব তাদের প্রিয়জনের লাশ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক। এদিকে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, নিহতদের মরদেহ ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। সেই সাথে আহত 2 জনের চিকিৎসা ও ক্ষতিগ্রস্ত 63 জনকে সহায়তার উদ্যোগ নিয়েছে মানামায় বাংলাদেশ দূতাবাস। আমাদের দূতাবাসের মাধ্যমে যত দ্রুত সম্ভব এই মৃতদেহ দেশে ফিরিয়ে আনা, যারা সেখানে আহত আছেন তাদের চিকিৎসার ব্যবস্থা নেওয়া। প্রিয়জন হারানোর শোক আর ঋণের বোঝা কাঁধে নিয়ে দিশেহারা নিহতদের পরিবার। তবে আহত ও নিহত শ্রমিকদের পরিবারকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন বাহরাইন সরকার। সাজিদা হক, বৈশাখী নিউজ। আবারও স্বাগত বৈশাখী সংবাদে। আবারও জানিয়ে দিচ্ছি জনতা ব্যাংক সংবাদ শিরোনাম। আদালতের রায় অমান্য করে তত্ত্বাবধায়ক ব্যবস্থায় ফেরা সম্ভব নয় বললেন আইনমন্ত্রী। রাজনৈতিক অচল অবস্থা নিরসনে উদ্যোগ নিতে সরকারের প্রতি বিএনপির আহ্বান। 21শে আগস্ট গ্রেনেড হামলার আগে হাওয়া ভবনে গিয়েছিলেন সাবেক এনএসআই প্রধান। বিস্ফোরণের পর জানতে চান শেখ হাসিনার অবস্থা, আদালতে বললেন কর্মকর্তা। আমিনবাজারে ছাত্র হত্যার ঘটনায় 60 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল। নিহত 6 ছাত্রকে ডাকাতির মামলা থেকে অব্যাহতি। পদ্মা সেতু দুর্নীতি নিয়ে দুদকের মামলা পর্যালোচনা করছে বিশ্বব্যাংক। বিশেষজ্ঞ প্যানেলের প্রতিবেদনের পর অর্থায়নের সিদ্ধান্ত জানালেন কান্ট্রি ডিরেক্টর। এবং আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা। যাচ্ছে অন্যান্য সংবাদে। আজ থেকে শুরু হয়েছে সরকারি ব্যবস্থাপনায় মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর নিবন্ধন কার্যক্রম। প্রথম পর্যায়ে ঢাকা ও বরিশাল বিভাগের প্রার্থীদের নাম নিবন্ধন হচ্ছে। মঙ্গলবার পর্যন্ত এই 2 বিভাগের মালয়েশিয়া যেতে ইচ্ছুক ব্যক্তিরা নিজ নিজ ইউনিয়নের তথ্য সেবা কেন্দ্রে নাম নিবন্ধন করতে পারবেন। প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত নিবন্ধন কার্যক্রম চলবে। কোনো কেন্দ্র অকার্যকর থাকলে পাশের ইউনিয়নে গিয়েও নিবন্ধন করা যাবে। পরে নিবন্ধিত ব্যক্তিদের মধ্যে লটারির মাধ্যমে বিজয়ী ব্যক্তিরা মালয়েশিয়া যাওয়ার জন্য আবেদনের সুযোগ পাবেন। মঙ্গলবার প্রতি জেলায় জেলা প্রশাসকের কার্যালয়ে লটারি হবে। মানবতা বিরোধী অপরাধের মামলায় বিচারাধীন জামায়াতের 3 শীর্ষ নেতার বিচার পুনরায় শুরুর আবেদন খারিজের আদেশ, পুনর্বিবেচনার শুনানি কাল। বিচারপতি এটিএম ফজলে কবিরের নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ তারিখ ধার্য করেন। এদিকে বিচারাধীন বিষয়ে কোনো মন্তব্য না করতে গণমাধ্যমের প্রতি নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। রিতান হারের রিপোর্ট। ৭১ মানবতা বিরোধী অপরাধের মামলায় আটক 3 শীর্ষ নেতার মধ্যে গোলাম আজম ও দেলোয়ার হোসেন সাঈদীর বিচার কাজ শেষ পর্যায়ে। চলছে মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ। এদিকে সাঈদীর মামলায় যুক্তিতর্ক শেষ হবার পরপরই ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান পরিবর্তন হওয়ায় নতুন করে চলছে যুক্তিতর্ক। নতুন চেয়ারম্যান আসার কারণে ওই আর্গুমেন্টটা আবার আমাদেরকে করতে হচ্ছে। প্রসিকিউশনের পক্ষে 2 দিন সময় বেঁধে দেওয়া আছে, আজকে এবং কালকে, এবং 3 দিন হলো ডিফেন্সের জন্য আছে। এবং ডিফেন্সের যে 3 দিন আছে তার পরবর্তী 1 ঘন্টা প্রসিকিউশনের জন্য নির্ধারিত আছে, যদি কোনো আইনের বিষয়ে কোনো জবাব দেওয়ার থাকে সেটা জবাব দেওয়ার জন্য। চেয়ারম্যান পরিবর্তনের বিষয়কে কেন্দ্র করে 3 শীর্ষ নেতার পুনর্বিচারের আবেদন খারিজ করে দেয় ট্রাইব্যুনাল। খারিজের আদেশ পুনর্বিবেচনার জন্য আসামিপক্ষ রোববার আবেদন করলে সোমবার শুনানির দিন ঠিক করে ট্রাইব্যুনাল। এদিকে বিচারাধীন বিষয়ে এমন কোনো মন্তব্য করা যাবে না যাতে কোনো পক্ষ ক্ষতিগ্রস্ত হয়, এই মর্মে গণমাধ্যমকে সতর্ক করেছে ট্রাইব্যুনাল 1। 2 সাংবাদিকের বিরুদ্ধে সাঈদীর আইনজীবীর আনা আদালত অবমাননার অভিযোগের প্রেক্ষিতে ট্রাইব্যুনাল এই নির্দেশ দেয়। কোনো পক্ষ ক্ষতিগ্রস্ত না হয় এইরকম কোনো কথা প্রচার করা যাবে না। অপর জামায়াত নেতা কাদের মোল্লার পক্ষে আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন সোমবার পর্যন্ত মুলতবি করেছে ট্রাইব্যুনাল 2। রিতা নাহার, বৈশাখী নিউজ, ঢাকা। এমপিও ভুক্তি দাবিতে আন্দোলনরত শিক্ষকদের উপর পুলিশের হামলার নিন্দা জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ডক্টর মিজানুর রহমান। আন্দোলনরত শিক্ষকরা তাঁকে স্মারকলিপি দিতে কমিশনে গেলে তাদের এমপিও ভুক্ত করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। এদিকে কমিশন ভবনে স্মারকলিপি দিতে গেলেও আন্দোলনরত শিক্ষকদের বাধা দেয় পুলিশ।
বিক্রয় কমিশন ট্যাঙ্ক লরি ভাড়া বৃদ্ধি সহ 9 দফা দাবিতে আগামী 20 জানুয়ারি থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাঙ্ক লরি মালিক শ্রমিক ঐক্য পরিষদ। সকালে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সংগঠনের আহ্বায়ক মোহাম্মদ নাজমুল হক। কঠোর আইন থাকলেও রাজনৈতিক সদিচ্ছার অভাবেই নারী নির্যাতনের ঘটনা বন্ধ হচ্ছে না বলে মনে করছেন বিশিষ্টজনেরা। সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে টিআইবি আয়োজিত সংহতি সমাবেশে তারা কথা বলেন। এ সময় তারা বলেন, গত 1 বছরে দেশে ধর্ষণ ও গণধর্ষণ সহ নারী নির্যাতনের ঘটনা ঘটেছে 5,616টি। আরও জানাচ্ছেন শাহনাজ পারভীন। বাংলাদেশ মহিলা পরিষদের তথ্য বলছে 2012 সালে দেশে নানাভাবে নির্যাতনের শিকার হয়েছেন মোট 5,616 জন নারী। এর মধ্যে ধর্ষিত হয়েছেন 771 জন, যাদের 151 জনই গণধর্ষণের শিকার, আর ধর্ষণের পর হত্যা করা হয় 106 জনকে। ধর্ষণ ও গণধর্ষণ সহ সব ধরনের যৌন নির্যাতন ও সহিংসতা বন্ধ এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির আয়োজনে এই প্রদীপ প্রজ্বলন ও সংহতি সমাবেশ। নারী নির্যাতন বন্ধে সোচ্চার কণ্ঠ সমাবেশে আসা তরুণ প্রজন্মের। সন্তানদের সঠিক পথে রাখতে অভিভাবকদের কঠোর হওয়ার আহ্বান জানান নারী নেত্রীরা। এদেরকে নির্মূল করো, বাংলাদেশের মাটিকে পবিত্র করো, ধর্ষক সহ সকল প্রকার যৌন নির্যাতনকারী দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান নিশ্চিত করতে হবে। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রতিবেদনেও বলা হয়েছে 2011 সালের জুলাই থেকে 2012 সালের জুলাই পর্যন্ত 1 বছরে ধর্ষণের সংখ্যা আগের বছরের তুলনায় বেড়েছে 325টি। এছাড়া মানুষরূপী নরপশুরা বিভিন্নভাবে হত্যা করেছে 900 জন নারী শিশুকে। এ অবস্থায় রাজনৈতিক মতপার্থক্য ভুলে ধর্ষণ সহ নারী নির্যাতন বন্ধে দেশের প্রধান 2 রাজনৈতিক দলকে এক প্ল্যাটফর্মে দাঁড়ানোর আহ্বান জানান সমাজের বিশিষ্টজনেরা। আমাদের 2 নেত্রীর মধ্যে অনেক বিষয়ে বিভাগ থাকতে পারে, থাকুক, সেগুলোকে একপাশে রেখে আপনারা শুধু এই জায়গাটাই একসাথে ঘোষণা করুন, আমার এই বাংলাদেশে নারী অধিকার হরণ, ধর্ষণ, গণধর্ষণ আপনারা সইবেন না। এদিকে ধর্ষণ ও নারী নির্যাতনে দায়ীদের বিচার ও নারীর নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে গণতান্ত্রিক বাম মোর্চা। শাহনাজ পারভীন, বৈশাখী নিউজ, ঢাকা। পঞ্চম ও অষ্টম শ্রেণীর বই থেকে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী জীবনী বাদ দেওয়ায় প্রতিবাদ জানিয়েছে ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ ভাসানী। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এই প্রতিবাদ জানান দলের নেতারা। পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবি জানানো হয়। সিরাজগঞ্জ রেলওয়ে কলোনির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রবীণ শিক্ষক আব্দুল মালেক খানের দাফন সম্পন্ন হয়েছে। দুপুরে সিরাজগঞ্জ শহরের রহমতগঞ্জ কবরস্থানে তাঁকে দাফন করা হয়। এর আগে রহমতগঞ্জ কবরস্থানে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। গতরাতে সিরাজগঞ্জ শহরের মুজিব সড়কের বাসায় ইন্তেকাল করেন তিনি। তার বয়স হয়েছিল 72 বছর। তিনি বৈশাখী টেলিভিশনের সিনিয়র রিপোর্টার দীপু সারোয়ার ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপুর বাবা। এবার অর্থ বাণিজ্য সংবাদ। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় রূপচর্চার সামগ্রিক দিকে ক্রেতাদের ঝোঁক বেশি বলে জানিয়েছেন বিক্রেতারা। বিশেষ করে পার্শ্ব প্রতিক্রিয়া তুলনামূলক কম থাকায় রূপচর্চার জন্য হার্বাল আইটেমের স্টলগুলোতে ক্রেতাদের ভিড় বেশি। রিপোর্ট শাহরিয়ারি মনের। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় প্রতিদিনই যেমন আসছে নতুন নতুন পণ্য, তেমনি এসব পণ্যের গুণগত মান যাচাই করে কিনছেন ক্রেতারা। বিশেষ করে রূপচর্চার আইটেমের স্টলগুলোতে ক্রেতাদের ভিড় বেশি। দেখা যায় যে অন্যান্য প্রোডাক্টগুলোতে কেমিক্যালটা ইউজ বেশি হয়, আর হার্বালটা ন্যাচারাল। কেমিক্যাল বেসড প্রোডাক্টগুলো ইউজ করলে অনেক ক্ষেত্রেই দেখা যায় স্কিনে র্যাশ হয়, অন্যান্য সমস্যা হয়। তো হার্বাল প্রোডাক্টগুলোর ক্ষেত্রে এগুলো হয় না। তেল আছে, তারপরে মেহেদিটা আছে, ওগুলো আর কি আমরা বেশি পছন্দ করি। হার্বাল গুণ সমৃদ্ধ বিভিন্ন ধরনের উপটান, হেয়ার ম্যাসেজ অয়েল, হেয়ার জেল, পাউডার, শ্যাম্পু, মেহেদি জনপ্রিয় হয়ে উঠছে। গুণগত মানটা সম্পূর্ণ ঠিক রাখি, সব সময় আমরা ভীষণ অ্যালার্ট এই ব্যাপারে। একদম আজকে আমাদের 17 বছরের লিজান হার্বাল,
আমরা কখনো কোয়ালিটির ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করি না। মেয়েদের পাশাপাশি ছেলেদের জন্য নানা ধরনের হার্বাল সামগ্রী মিলছে বাণিজ্য মেলায়। শাহরিয়ার ইমন, বৈশাখী নিউজ, ঢাকা। কেয়া সুপার বিউটি সোপ আন্তর্জাতিক সংবাদ। ভারতের পাঞ্জাবে 29 বছর বয়সী এক নারীকে গণধর্ষণের অভিযোগে 6 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে অমৃতসর থেকে নিজ গ্রামে ফেরার পথে বাসে গণধর্ষণের শিকার হয় ওই নারী। এই ঘটনায় জড়িত 7 জনের মধ্যে 6 জনকে আটক করেছে পুলিশ, অপরজনকে গ্রেফতারের চেষ্টা চলছে। দিল্লিতে বাসে এক মেডিকেল শিক্ষার্থীর গণধর্ষণ ও মৃত্যুর ঘটনার রেশ কাটতে না কাটতেই পাঞ্জাবে বাসে আবারও গণধর্ষণের এই ঘটনা ঘটল। যুক্তরাষ্ট্রে ইনফ্লুয়েঞ্জা ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে। নিউ ইয়র্কে এরই মধ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। নিউ ইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কাউমো জানিয়েছেন, শহরে ইতোমধ্যে ফ্লু আক্রান্তের সংখ্যা প্রায় 20,000 ছাড়িয়েছে। এই সংখ্যা গত শীত মৌসুমের তুলনায় 4 গুণ বেশি। চলতি সপ্তাহে 47টি রাজ্যে ছড়িয়ে পড়েছে ফ্লু। এবার প্লেজ হারবার স্কুল খেলা সংবাদ। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পাকিস্তান সফরে না যাওয়া প্রসঙ্গে আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন জানিয়েছেন, বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা হলেও সদস্যভুক্ত কোনো দেশকে অপর দেশে গিয়ে ক্রিকেট খেলতে নীতিগতভাবে বাধ্য করতে পারে না আইসিসি। লাহোরে পিসিবির বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি কথা বলেন। একই সাথে পাকিস্তান ক্রিকেটের পাশে দাঁড়ানোর কথাও জানান আইসিসির প্রধান নির্বাহী। পাকিস্তানের ডন পত্রিকা এসব জানিয়েছে। পুলক মাহমুদের রিপোর্ট। পাকিস্তান ক্রিকেট বোর্ড ঘোষিত বার্ষিক পুরস্কার প্রদান অনুষ্ঠানে যোগ দিতে আইসিসির উচ্চ পর্যায়ের একটি দল পাকিস্তান সফর করছে। সংস্থার প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসনের সাথে শনিবার লাহোরে বৈঠক করেন পিসিবি কর্তারা। এ সময় বাংলাদেশ দলের পাকিস্তান সফরে না যাওয়ার প্রসঙ্গ উঠে আসে। রিচার্ডসন বলেন, নীতিগতভাবে বাংলাদেশ ক্রিকেট দলকে পাকিস্তান সফরের ব্যাপারে বাধ্য করতে পারে না আইসিসি, বরং একে দুটি দেশের নিজস্ব বিষয় বলে মন্তব্য করেন তিনি। কোনো শর্ত ছাড়াই পাকিস্তান সফরে যেতে হবে বাংলাদেশকে, এমনটি আইসিসির সভায় লিপিবদ্ধ আছে বলে গুঞ্জন চলছে বেশ কিছুদিন ধরে। তবে রিচার্ডসনের মন্তব্যের পর এখন এর সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। এদিকে দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন থেকে দূরে থাকা পাকিস্তান ক্রিকেটের সাথে থাকার কথাও জানান আইসিসির প্রধান নির্বাহী। Pakistan is going through difficult times through no fault really of the Pakistan Cricket Board, and it's our role to support Pakistan in its efforts to make sure that international cricket returns to Pakistan whenever that may be, as soon as possible obviously. বাংলাদেশ পাকিস্তান সফরে গেলে আইসিসি সেখানে তার কোনো ম্যাচ অফিসিয়াল পাঠাবে না, এমনটি এতদিন সংবাদ মাধ্যমে প্রচার পেলেও রিচার্ডসন জানিয়েছেন, শুধুমাত্র দুটি দেশ যখন সফরে চূড়ান্ত সম্মতি দেবে আইসিসি তখনই কেবল সিদ্ধান্ত নেবে আম্পায়ার কিংবা ম্যাচ রেফারিদের সেখানে পাঠানো হবে কিনা। পুলক মাহমুদ, বৈশাখী নিউজ। জাতীয় ক্রিকেট দল ও সিলেট রয়্যালসের অধিনায়ক মুশফিকুর রহিম বলেছেন, এবারের সিলেট রয়্যালস ব্যালেন্স টিম হয়নি, তবে এই টিম নিয়ে ভালো করতে আশাবাদী মুশফিকুর রহিম। দুপুরে সিলেটের সাংবাদিকদের সাথে সিলেট রয়্যালসের সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। আসন্ন বিপিএল এ খেলার আগে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ও হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারতে আসেন সিলেট রয়্যালসের খেলোয়াড় ও কর্মকর্তারা। 15 জানুয়ারি শুরু হচ্ছে কিউবি 32তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ। দেশের 6টি বিভাগে 262 জন খেলোয়াড় অংশ নিয়েছেন প্রতিযোগিতায়। 5 ইভেন্টের সবগুলো খেলা অনুষ্ঠিত হবে তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে। টুর্নামেন্টের বাজেট 8,41,000 টাকা। প্রতিটি ইভেন্টের চ্যাম্পিয়নরা পাবেন 1 লাখ টাকা করে। টুর্নামেন্ট উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার। বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে সাংবাদিক সম্মেলনে এসব কথা জানানো হয়। সাংবাদিক সম্মেলনে কিউবি ও ব্যাডমিন্টন ফেডারেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দিনের এই নাটকটি মঞ্চায়ন করে নাট্যদল ঢাকা থিয়েটার। অন্যদিকে পরীক্ষণ থিয়েটার হলে ইউজিন ওনিলের নাটক দ্য হেয়ার এইপ মঞ্চায়ন করে প্রাচ্য নাট্য স্কুল অব অ্যাক্টিং এন্ড ডিজাইন। আরও জানাচ্ছেন সেজুতি রহমান। নেত্রকোনার সোমেশ্বরী পাড়ের এক দরিদ্র কৃষক নহবত আলী। তার ঘরে জন্ম নেয় একটি মহিষ শাবক। নহবত তার নাম রাখে সোহরাব। মহিষটি সন্তানের যত্নে বেড়ে ওঠে নহবতের ঘরে।
নহবতের বিকলাঙ্গ পুত্র এসাক স্বপ্নে দেখে সোহরাবকে খোদার নামে জবাই করলে সে তার পায়ের বল ফিরে পাবে। তখন নহবতের ভেতরে শুরু হয় মানবিক টানপোড়েন। একদিন জোর করে সোহরাবকে নিয়ে যায় কসাইরা। ঢাকা থিয়েটারের ৩৩তম প্রযোজনা আর শিমুল ইউসুফের নির্দেশনায় নহবত আলীর দুঃখ গাথায় ধবমন নাটকের মূল কাহিনী। অন্যদিকে শিল্পকলার পরীক্ষণ থিয়েটার হলে দেখানো হলো যুক্তরাষ্ট্রের নাট্যকার ইউজিনো নীলের নাটক দি হেয়ারি এপ। জাহাজের খোলের ভিতর দাঁড়িয়ে ইঞ্জিনের চুল্লিতে কয়লা শ্রমিক ইয়াং দেখতে অনেকটা বন মানুষের মতো। জাহাজের পরিচালকের কন্যা মিলড্রেড ইয়াংকে দেখে ভয় পায়। ইয়াং বুঝতে পারে ঘৃণা থেকেই মিলড্রেডের এ ভয়। এই ঘৃণাকে পুঁজি করেই এগিয়ে চলে নাটকের কাহিনী। প্রাচ্যনাট্য স্কুল অব অ্যাক্টিং অ্যান্ড ডিজাইন ২৩তম ব্যাচের সমাপনী প্রযোজনা এটি। আজ ছিল নাটকটির দ্বিতীয় মঞ্চায়ন। সেজুতি রহমান, বৈশাখী নিউজ, ঢাকা। বেঙ্গল গ্যালারি অফ ফাইন আর্টসের আয়োজনে শুরু হয়েছে শিল্পী ফরিদা জামানের চিত্রকলা প্রদর্শনী নিরন্তর মাটির টানে। সন্ধ্যায় শিল্পীর একক প্রদর্শনীর উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার দীপু মনি। এতে স্থান পেয়েছে শিল্পীর আঁকা ৬৩টি চিত্রকর্ম। প্রদর্শনী চলবে ২৬ জানুয়ারি পর্যন্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের জয়নুল গ্যালারিতে চারুকলা অনুষদ ও যুক্তরাজ্যের স্লেড স্কুল অব ফাইন আর্টের শিক্ষার্থীরা আয়োজন করেছে চিত্রকর্ম প্রদর্শনী ও কর্মশালা ইন্সপায়ার্ড। প্রদর্শনীতে দুদেশের শিক্ষার্থীদের ২০টিরও বেশি চিত্রকর্ম স্থান পেয়েছে। ১৫ই জানুয়ারি পর্যন্ত চলবে প্রদর্শনী। শিল্পী এস এম সুলতানের আদর্শ ও স্মৃতি ধরে রাখতে নড়াইলে শুরু হয়েছে ৮ দিনব্যাপী সুলতান মেলা। শিল্পীর প্রতি অনুরাগ, মমত্ববোধ, মানুষের প্রতি শ্রদ্ধা এস এম সুলতানকে মহান করেছে। তাই তার লালিত স্বপ্ন আর আদর্শকে মানুষের মাঝে ছড়িয়ে দিতে প্রতি বছর আয়োজন করা হয় এই মেলার। নড়াইল প্রতিনিধি মিরাজ খানের রিপোর্ট, জানাচ্ছেন হাবিবুর রহমান। তুলির আঁচড়ে নির্যাতিত নিপীড়িত মানুষের ছবি ক্যানভাসে ফুটিয়ে তুলেছেন এই মহান শিল্পী। তাই তো ভক্তদের মাঝে তার জন্য রয়েছে অন্যরকম ভালোবাসা। এমনই এক নিদর্শন যেন নড়াইলের এই সুলতান মেলা। রোববার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণফোনের আর্থিক সহায়তায় ৮ দিনের এই মেলার উদ্বোধন করেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়া। সুলতান ফাউন্ডেশনের আয়োজনে এ মেলায় থাকছে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, চিত্র প্রদর্শনী, হাডুডু, ভলিবল, কুস্তি, লাঠি খেলা, আবৃত্তি ও নাটক। এছাড়া প্রতিদিন সন্ধ্যায় থাকছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সমস্ত শিল্পীদের এবং দেশ বিদেশের মানুষের মিলন মেলায় সৃষ্টি হয়েছে। তিনি আমাদের নড়াইলের জনগণের মধ্যে চিরকাল বেঁচে আছে এবং বেঁচে থাকুক এই মেলার মাধ্যমে। চিত্রশিল্পী এস এম সুলতানের লালিত স্বপ্ন ও আদর্শকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এ মেলাকে জাতীয়ভাবে আয়োজনের দাবি সুলতান প্রেমীদের। একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শিল্পীর প্রতি শ্রদ্ধা রেখে, একজন জাতীয় শিল্পীর প্রতি শ্রদ্ধা রেখে এই মেলাকে জাতীয় স্বীকৃতি দিয়ে জাতীয়ভাবে করার আমরা একান্তভাবে অনুরোধ জানাই। মেলা চলবে ২০ জানুয়ারি পর্যন্ত। ডেস্ক রিপোর্ট, বৈশাখী নিউজ। সংবাদের শেষ পর্যায়ে আমরা যাবার আগে জনতা ব্যাংক সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আদালতের রায় অমান্য করে তত্ত্বাবধায়ক ব্যবস্থায় ফেরা সম্ভব নয় বললেন আইনমন্ত্রী। রাজনৈতিক অচলাবস্থা নিরসনে উদ্যোগ নিতে সরকারের প্রতি বিএনপির আহ্বান। ২১শে আগস্ট গ্রেনেড হামলার আগে হাওয়া ভবনে গিয়েছিলেন সাবেক এনএসআই প্রধান। বিস্ফোরণের পর জানতে চান শেখ হাসিনার অবস্থা, আদালতে বললেন কর্মকর্তা। আমিনবাজারে ছাত্র হত্যার ঘটনায় ৬০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল। নিহত ৬ ছাত্রকে ডাকাতির মামলা থেকে অব্যাহতি। পদ্মা সেতুর দুর্নীতি নিয়ে দুদকের মামলা পর্যালোচনা করছে বিশ্ব ব্যাংক। বিশেষজ্ঞ প্যানেলের প্রতিবেদনের পর অর্থায়নের সিদ্ধান্ত, জানালেন কান্ট্রি ডিরেক্টর। আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হল বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা। মানবাধিকার কমিশনে নন এমপিও প্রতিষ্ঠানের শিক্ষকদের স্মারকলিপি প্রদানে পুলিশের বাধা, দাবি মেনে নিতে সরকারের প্রতি কমিশন চেয়ারম্যানের আহ্বান। তেলের কমিশন বৃদ্ধি সহ ৯ দফা দাবি ৭ দিনের মধ্যে না মানলে ২০ জানুয়ারি থেকে ধর্মঘটে যাবে পেট্রোল পাম্প মালিক শ্রমিকরা। এবার ভারতের পাঞ্জাবে বাসে এক নারীকে গণধর্ষণ, ৬ জন গ্রেফতার।
এবং অন্য দেশে ক্রিকেট খেলার ব্যাপারে কোনো দেশকে বাধ্য করতে পারে না আইসিসি, লাহোরে জানালেন সংস্থার প্রধান নির্বাহী। এখনকার সংবাদ এ পর্যন্তই। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। বৈশাখীর সঙ্গেই থাকুন। ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ।